নমস্কার, আমি কেপি অ্যাস্ট্রোলজার চিরঞ্জিত। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো 2026 সালে মেষ রাশি কেমন যাবে। তো আপনারা জেনে গেছেন মেষ রাশি অলরেডি সাড়ে চলছে, তাই আপনার জীবনে কি ঘটতে চলেছে, আপনি এই সময় কি করবেন আর কি করবেন না, কি করলে আপনার ভালো হবে, এছাড়া আপনার অর্থ, সম্পদ, প্রেম, বিবাহ, হঠাৎ প্রাপ্তি, এডুকেশান, শত্রু, রোগ, এই সব নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটি প্রচুর ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো হরোস্কোপের মেন ইম্পর্টেন্ট গ্রহ শনি আপনার রাশি থেকে 12 হাউসে বসে আছে, আর 12 হাউস মানে ব্যয়ের হাউস। তাই এবছর আপনাদের একটা ব্যয়ের রাস্তা দেখা যাচ্ছে। এছাড়া 12 হাউস থেকে আমরা হসপিটাল হিসেবেও দেখি, তাই হসপিটাল সংক্রান্ত ব্যাপারে বা ডাক্তার বদ্যি সংক্রান্ত ব্যাপারে একটা ব্যয়ের ইঙ্গিত দেখা যাচ্ছে। এছাড়া আইনি সংক্রান্ত ব্যাপারেও একটা সমস্যা দেখা যাচ্ছে। এই শনির 3টি দৃষ্টির মধ্যে যে প্রথম দৃষ্টি সেটা আপনার রাশি থেকে সেকেন্ড হাউসে পড়ছে, আর এই দ্বিতীয় নম্বর ঘর থেকে আমরা সাধারণত পরিবার, কথাবার্তা, অর্থ ইত্যাদি বিচার করে থাকি। ফলে এখানে আপনাকে পরিবারের সাথে একটা সুসংযতভাবে কথাবার্তা বলতে হবে, নম্র ব্যবহার রাখতে হবে। আপনি এতদিন প্রয়োজনের বাইরে বিভিন্ন পারপাসে যা খরচ করছিলেন বা করতেন, এখন এবার আপনাকে এই দিকটা কেয়ারফুলি সতর্ক হতে হবে। এবার শনির যে নেক্সট দৃষ্টি সেটা আপনার রাশি থেকে 6 হাউসে পড়ছে, আর 6 হাউস মানে ধার দেনা, শত্রুতা, রোগ এগুলি বোঝায়। এই সময় আপনার যদি কোনো পুরানো ঋণ থেকে থাকে তা মেটানোর চেষ্টা করুন, কারণ এই সময়টা ঋণ মেটানোর আদর্শ সময় বলা যেতে পারে। তো আপনার পিছনে যতই শত্রু থাকুক না কেন, এই সময় বিশেষ কিছু ক্ষতি আপনার করতে পারবে না এই শনির প্রভাবে। আপনার যদি কোনো পুরানো রোগ থেকে থাকে, বিশেষ করে আপনার এজ যদি আফটার 40 ইয়ার্স হয়ে থাকে, তাহলে অবশ্যই সাবধান হয়ে যান এবং ভালো করে চিকিৎসা করান, এটা কখনোই অবহেলা করবেন না। এবার শনির যে নেক্সট দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি সেটা আপনার রাশি থেকে নবম ঘরে পড়েছে, আর এই নবম ঘর হলো আমাদের সৌভাগ্য, পিতা, গুরুজন ইত্যাদি। দেখুন, আমাদের যতগুলি গ্রহ রয়েছে তার মধ্যে সবথেকে স্লো গ্রহ হলো এই শনি, সব থেকে ধীর গতিতে চলে এই গ্রহ। তাই অবশ্যই আপনাদের মনে হবে যে ভাগ্য আমাদের স্লো গতিতে চলছে, খুব তাড়াতাড়ি সাকসেস আসতে চাইছে না, সাফল্য আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি সঠিক এবং কঠোর পরিশ্রম করে থাকেন তাহলে আপনার ভাগ্যের জায়গাটা উন্নতি হবেই। এখানে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। এছাড়া আপনাদের পিতা বা পিতা সমতুল্য গুরুজন ব্যক্তিদের সাথে একটা বিবাদের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই এই জায়গাটা সাবধান থাকুন। এবার যে গ্রহ নিয়ে আমি আলোচনা করব সেটি হলো বৃহস্পতি। এই বৃহস্পতি আপনার রাশি থেকে 3 নম্বর ঘরে বসে আছে, অর্থাৎ মিথুন রাশিতে বসে আছে 2রা জুন পর্যন্ত। এরপর পরের রাশিতে চলে যাবে, অর্থাৎ কর্কট রাশিতে চলে যাবে। এটা আপনার রাশি থেকে 4র্থ নম্বর ঘর। ফলে দুরকমভাবে আপনি ফল পেতে চলেছেন। কিভাবে পাবেন তা আমি একে একে আলোচনা করছি। 2রা জুন পর্যন্ত 3 নম্বর ঘরে বসে আছে, আর এই 3 নম্বর ঘর থেকে আমরা আত্মীয় স্বজন, ছোট ভাই বা বোন, ছোটোখাটো ভ্রমণ ইত্যাদি দেখে থাকি। তো দেখবেন যেসব আত্মীয় স্বজনদের সাথে একটা দূরত্ব বজায় ছিল বা কম যোগাযোগ ছিল বা দেখাই হতো না, হঠাৎ করে দেখবেন আপনার সাথে তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে বা কারো মারফত খবর নেওয়ার চেষ্টা করছে, অথবা কোনোভাবে তাদের সাথে দূরত্ব কমে একটা সম্পর্কের জায়গা তৈরি হচ্ছে। এছাড়া ছোট ভাই বা বোনের সাথে আপনার সম্পর্ক তেমন ভালো ছিল না, সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই সময় আপনাদের ছোটোখাটো ভ্রমণযোগও রয়েছে। এরপর বৃহস্পতি যে প্রথম দৃষ্টি দিচ্ছে সেটা আপনার রাশি থেকে 7ম হাউসে পড়ছে, আর আমরা 7ম হাউস থেকে সাধারণত বিবাহ, পার্টনারশিপ, ব্যবসা ইত্যাদি দেখে থাকি। তাই এই সময় যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ
এই দুটোর জন্যই ভালো সময়। তবে এক্ষেত্রে বলে রাখি, বিবাহের জন্য ব্যক্তির পার্সোনাল হরোস্কোপ একবার চেক করে নেওয়া অত্যন্ত প্রয়োজন। এছাড়া যারা অলরেডি বিবাহিত তাদের সম্পর্কের জায়গাটা অনেকটা মাধুর্য হতে চলেছে। এছাড়া যারা পার্টনারশিপ ব্যবসার জন্য ওয়েট করছিলেন তাদের জন্য এই সময়টা দুর্দান্ত সময় হতে চলেছে। এরপর বৃহস্পতি সেকেন্ড দৃষ্টি সেটা আপনার রাশি থেকে নবম হাউসে পড়েছে, অর্থাৎ 9th হাউসে। আর 9th হাউস হলো হায়ার এডুকেশন। তাই এই সময় আপনাদের হায়ার এডুকেশন করার একটা যোগ রয়েছে। যারা কোনো কারণবশত হায়ার এডুকেশন করতে পারছিলেন না তাদের মনে হায়ার এডুকেশন করার একটা চিন্তাভাবনা এই সময় আসবে এবং সেটা তাদের জন্য ভালোও হবে। এরপর বৃহস্পতি যে শেষ দৃষ্টি সেটি আপনার রাশি থেকে 11th হাউসে পড়ছে। আর 11th হাউস হলো আমাদের সাকসেস, ইনকাম, অ্যাচিভমেন্ট ইত্যাদি। তাই বৃহস্পতি এই জায়গায় ইনকামটা অনেকটাই বাড়িয়ে দেবে। বৃহস্পতিকে এমনিতেই শুভ গ্রহ হিসেবে ধরা হয়। তো শনি আপনাকে যতই ব্যয় করাক না কেন, বৃহস্পতি কিন্তু আপনার ইনকামটা বাড়িয়ে দেবে। ফলে ইনকাম আপনার তো ভালোই হতে চলেছে। তাই ব্যয় যখন করবেন তখন সিকিওর জায়গায় করবেন, বুঝে ব্যয় করবেন, ভালো জায়গায় ইনভেস্ট করবেন। এছাড়া পুরনো কোনো বন্ধুর সাহায্যে আপনি উপকার পেতে পারেন। এরপর বৃহস্পতি জুন মাসের পর আপনার রাশি থেকে 4th হাউসে আসছে, অর্থাৎ এই সময় আপনার গাড়ি প্রপার্টি কেনার একটা দারুণ সুযোগ রয়েছে। এরপর জুপিটারের প্রথম দৃষ্টি সেটা আপনার রাশি থেকে 8th হাউসে পড়েছে। ফলে এই সময় হঠাৎ করে কোনো প্রপার্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হতে পারে কোনো আত্মীয় বা কোনো সম্পর্কের মধ্যে থেকে, বা অন্য কোনো ক্ষেত্র থেকেও হতে পারে। যারা দীর্ঘদিন রিসার্চে রয়েছেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো। এর পরের দৃষ্টি আপনার রাশি থেকে 10th হাউসে পড়েছে। ফলে আপনার কর্মের জায়গায় বেশ সম্মান পেতে চলেছেন এবং আপনার ডিসিশনগুলো অপরের কাছে কার্যকর হবে। এরপর বৃহস্পতির যে লাস্ট দৃষ্টি সেটা আপনার রাশি থেকে 12th হাউসে পড়ছে। আর এই 12th হাউসে অলরেডি শনি বসে আছে, যে কিনা আপনাকে ব্যয় করাচ্ছে। সেখানে বৃহস্পতি কানেক্ট হওয়ার জন্য ব্যয়গুলি আনসিকিওর জায়গায় করতে দেবে না, ভালো জায়গায় করাবে। এরপর যে দুটি ইম্পর্টেন্ট গ্রহ নিয়ে আলোচনা করব সেটি হলো রাহু এবং কেতু। অ্যাকচুয়ালি এরা ছায়া গ্রহ। রবি থেকে কেতু পর্যন্ত যতগুলি গ্রহ রয়েছে তাদের মধ্যে রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। এই রাহু মাল্টি ট্যালেন্ট, এ সব কিছু করতে পারে যে কোনো উপায়ে। হরোস্কোপে এদের প্রভাবও প্রচুর। এই কলিযুগে রাহু সব থেকে বেশি আপনাকে সাকসেস দিতে পারে। তবে রাহুর বিশেষ কিছু খারাপ প্রভাব রয়েছে, সেটা আমি পরে আসছি। এই রাহু আপনার রাশি থেকে 11th হাউসে আছে। আর 11th হাউস হলো আমাদের সাকসেস, গেন, অ্যাচিভমেন্ট, ইনকাম, স্বপ্ন পূরণ, মনের ইচ্ছা ইত্যাদি। অর্থাৎ এই সময় রাহু 11th হাউসে বসে আপনাকে হঠাৎ করে সর্বাধিক আয় করাবে। এই সময় আপনি যদি আপনার বুদ্ধি এবং ট্যালেন্টকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন তাহলে গাড়ি বাড়ি আপনার নিশ্চিতভাবে প্রাপ্তি হবে। এবার ভাবুন, শনি 12th হাউসে বসে আপনাকে সাড়াসাতি করাচ্ছে, যেখান থেকে আপনার প্রচুর ব্যয় হচ্ছে। আর জুপিটার এবং রাহুর মতো গ্রহ আপনাকে আয় করাচ্ছে। ফলে এই সময়টা আপনাকে প্রচুর সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। হয় আপনি প্রচুর সাকসেস পাবেন, না হয় একটু ভুলের কারণে শনির জন্য সব হারিয়ে ফেলতে পারেন। এরপর রাহুর যে প্রথম দৃষ্টি সেটা আপনার রাশি থেকে 3 নম্বর ঘরে পড়ছে। আগেই বলেছি রাহু মাল্টি ট্যালেন্ট, এরা যে কোনো পরিস্থিতিতে সব কিছু করতে পারে। ফলে এই সময়টা আপনি সবার সাথে মিশতে পারবেন, সমাজে একটা পরিচিতি তৈরি হবে আপনার। এই সময় নতুন কিছু করার জন্য একটা ফুল এনার্জি থাকবে আপনার মধ্যে। এছাড়া অনলাইন সংক্রান্ত বা টেকনোলজি সংক্রান্ত কাজে যারা যুক্ত ছিলেন তাদের জন্য সময়টা খুব ভালো। এরপর নেক্সট দৃষ্টি
যেটা পড়ছে সেটা আপনার রাশি থেকে 5 নম্বর ঘরে, অর্থাৎ 5th হাউসে। আর 5th হাউস হলো বুদ্ধি, ট্যালেন্ট। ফলে এই সময় বুদ্ধির সাথে যে কোনো কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। এছাড়া শেয়ার মার্কেটে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা ভালো। এরপর নেক্সট দৃষ্টি যেটা পড়ছে সেটা আপনার রাশি থেকে 7th হাউসে। আর এই 7th হাউস হলো বিবাহের জায়গা। আগেই জুপিটার একটা বিবাহের সম্পর্ক জায়গা তৈরি করে দিচ্ছে, এখানে আবার রাহু সেটাকে আরও এগিয়ে দিচ্ছে, আরও কনফার্ম করে দিচ্ছে। যেহেতু রাহুকে বিয়ের জন্য ঘটক গ্রহ বলা হয়, তবে এখানে একটা খেয়াল রাখতে হবে, আমি আগেই বলেছি রাহুর কিছু খারাপ প্রভাব রয়েছে। অ্যাস্ট্রোলজিতে রাহুকে মিথ্যা, মায়া, ছলনাও বলা হয়ে থাকে। তাই দেখবেন এখানে হঠাৎ করে বিবাহের জন্য এমন এক মানুষের সঙ্গে পরিচয় হলো, যেটা আপনি উপর থেকে যা দেখছেন বা শুনছেন বা বুঝছেন সেটা আদতে উল্টো বা আলাদাই কিছু, সেটা আপনি ধরতেও পারবেন না। সেটা হতে পারে কোনো প্রেমিক বা প্রেমিকা, বা হতে পারে কোনো ঘটক। দেখবেন ঘটক যা বলছে তা আসলে সবটা সত্য নয়। তাই এই বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে। তবে বিবাহের জন্য আপনাকে প্রকৃত অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া উচিত। এরপর যে গ্রহ নিয়ে আমি আলোচনা করব সেটি হলো কেতু। রাহুর ঠিক অপোজিটেই থাকে কেতু। আর এই কেতু আপনার রাশি থেকে 5th হাউসে বসে আছে। ফলে যারা সন্তান নেবেন বলে ভাবছেন তারা এই সময় একটু সাবধানে থাকবেন। আর অলরেডি যারা সন্তান ক্যারি করছেন তারাও বিশেষভাবে এই সময় সতর্ক থাকবেন। এবং যারা রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য সময়টা ভালো নয়। কিছুটা হলেও অযথা একটা দূরত্ব তৈরি হবে। দেখুন, আপনার রাশির অধিপতি মঙ্গল, তাই আপনারা সহজে ক্লান্ত হন না, এবং যেমন ইনকাম করেন তেমন আবার খরচ করারও প্রবণতা দেখা যায়। ফলে আপনার সাথে যেমন ভালো কিছু ঘটবে, তেমনি আবার আপনাকে প্রচুর সংযত থাকতে হবে। কারণ মঙ্গল হলো রাগ, জেদ, তেজ, হঠকারিতা, ভুলভাল ডিসিশন নেওয়া ইত্যাদি। তাই এই সময়টা বিশেষভাবে নিয়ন্ত্রণে থাকতে হবে। মঙ্গল যখন তার নিজের রাশিতে থাকবে এবং তার উচ্চস্থ রাশিতে থাকবে তখন এই বিষয়টা বিশেষ করে ঘটবে। এছাড়া তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না। খরচ কন্ট্রোল করতে হবে। লাক্সারিয়াস ব্যাপারে বেশি খরচ করা যাবে না। যাদের কর্মের জায়গায় বস আছেন তাদের সাথে তর্ক বিবাদ এড়িয়ে চলুন। এছাড়া নার্ভের সমস্যা, পায়ের চোট, পেটের সমস্যা, বয়স্কদের নার্ভের সমস্যার সাথে হাড়ের সমস্যা দেখা দিতে পারে। তাই এগুলি কখনোই অবহেলা করবেন না। এছাড়া সাংসারিক একটা বড় ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে, যেটা সিনিয়র বা গুরুজন ব্যক্তিদের নিয়ে মীমাংসা করতে হতে পারে। তাই আপনি ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। দেখুন, টাকা আপনি যেমন ইনকাম করবেন তেমন ব্যয়ও হবে। ফলে ব্যয়গুলি আপনি এমন জায়গায় করবেন যেখান থেকে আপনি রিটার্ন পেতে পারেন। যেমন আপনি জমি জায়গায় ইনভেস্ট করে রাখতে পারেন। এছাড়া শরীরের নিম্নভাগে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা একটু ধীর গতিতে ড্রাইভ করুন। তো প্রত্যেকটা ক্ষেত্রেই ধৈর্য হবে আপনার সবথেকে বুদ্ধিমানের কাজ। দেখুন, সাড়ে সাতি তো চলছে মানে আপনাদের ভয় পাওয়ার একদমই দরকার নেই। আপনি যদি সঠিক পথে চলেন, নিয়ম নিষ্ঠার সঙ্গে চলেন, তাহলে শনি আপনাকে অ্যাওয়ার্ড দিয়ে যাবে। যতটা পারবেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ শনি আপনাকে এখন নানা রকমভাবে পরীক্ষা নেবে। তো ওভারঅল এই মেষ রাশির জন্য সময়টা দুর্দান্ত হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলে শুভ হোক, ভালো থাকবেন, নমস্কার।